এই জন্যই বলি ভাই ওই রেজিস্ট্রেশন 31শে ডিসেম্বরের ভিতরেই করতে হবে ভাই। আর যারা আরও জানতে চান তারা ওই এখন ভাই একদম ইজি জিনিস চ্যাটজিপিটি গিয়ে জানতে পারবেন। আমি তো আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার হোসেন হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওটি আসলে মালয়েশিয়া নিয়ে, কারণ মালয়েশিয়া নিয়ে দিয়েও অনেক দিন যাবৎ অনেকগুলি ভিডিও করতেছি, কারণ মালয়েশিয়া সম্বন্ধে আমার শুরুতেই একটা ভালো কিউরিয়াসিটি ছিল। কারণ মালয়েশিয়ারে আমি আসলে অনেকে আমারে বলেন যে ভাই আপনি মালয়েশিয়া নিয়ে এত ভিডিও করেন কেন ভাই, কারণ মালয়েশিয়ার ব্যাপার হচ্ছে কি জীবনের শুরুটা তো মালয়েশিয়া নিয়ে করছি, যার কারণে মালয়েশিয়ার প্রতি আমার একটা আলাদা একটা অনুভূতি, আলাদা একটা মনের ভিতরে একটা কাজ করে যে মালয়েশিয়া নিয়ে যদি কোনো কাজ করতে পারি, কিংবা মালয়েশিয়া যারা যায় তাদের জন্য, যারা মালয়েশিয়ায় কর্মরত আছে তাদের জন্য নিয়ে যদি কোনো ইনফরমেশন আমি দিতে পারি, নিজেরা খুব ভালো লাগে, যার কারণে মালয়েশিয়া নিয়ে বেশি ঘাটাঘাটি করি। আর সবচেয়ে বড় কথা হইল কি, কারণ অনেক দিন ধরে দেশের বাইরে থাকি তো দেশের জন্য আলাদা একটা মায়া, এই মায়াটা আসলে যারা না গেছে তারা বুঝতে পারবে না। যেমন বেশ গত কয়েকদিন আগের যে তারেক জিয়ার একটা ঘটনাটা একটু বলি, কারণ না বললে তো আপনারা বুঝবেন না কী জন্য করি। এই যে তারেক জিয়া দীর্ঘ 17 বছর 3 মাস পরে দেশে যাওয়ার পরে বাংলার মাটিতে প্রথম পা দিয়ে কিন্তু করছে, মানে খালি পায়ে পাড়া দিছে, বাগানে গেছে, মাটি টাচ করছে। এটার যে একটা ফিলিংস, অনুভূতি ভাই, এটা যারা দেশে আছেন তারা কখনোই এটা বুঝবেন না ভাই। এটার ফিলিংস একমাত্র সেই বুঝে, আর যারা বিদেশে থাকে তারাই বুঝে যে দেশের প্রতি কী এরকম মায়া মমতা ভালো লাগে। দেশের কোনো ভালো খবর পাইলে যে তাদের ভিতরে, মানে আমাদের ভিতরে যে কীরকম একটা ভালো ফিলিংস কাজ করে, এটা ভাই অনেক সময় অনেক কিছু আছে কিন্তু ভাষা দিয়ে প্রকাশ করা যায় না, বোঝানো যায় না। মানে তারেক জিয়ার ওই জিনিসটা, যদিও আমি কোনো দলমত নিয়ে ভাই, আমি কোনো দলের সাথে ইনভলভ না, আমার এই রাজনীতি ভালো লাগে না, কিন্তু তারেক জিয়ার এই জিনিসটা, ফিলিংসটা আমার কাছে লাগছে, আমারও ঠিক এইরকম ফিলিংস যখন নাকি অনেক দিন পরে বাংলাদেশে যাই, মানে বিদেশে বসে বাংলাদেশের ফিলিংসটা ওই রকমই। আর আরেকটা জিনিস ভালো লাগছে যে সে মানে সমসাময়িক চেয়ার থুয়া যে সে যে সিনিয়র মানুষের যে সম্মান করছে, এই জিনিসটাও ভালো লাগছে। এই জিনিসটা আমিও করি দেশে গেলে। এটা নিয়ে অনেকে একদিন আমার একটা কথা বলছিল যে আমি চেয়ার ছেড়ে দিয়ে তার চেয়ার দিচ্ছি, এটা নিয়ে সেও খুব প্রাউড ফিল করে, সে অনেক দিন পর আমারে বলছিল। যাই হোক, ওই প্রসঙ্গে যাব না, শুধু এই কথাটা বললাম ভাই, দেশের জন্য অনেক মায়া মমতা, দেশের জন্য যদি কিছু করতে পারি নিজেকে ভালো লাগে। যার আমার জায়গাতে আমি যতটুকু পারি ততটুকু করবো ভাই। আমি কথাটা আমি বুঝাইতে পারছি ভাই, কারণ আমার যতটুকু সাহায্য আছে আমি ওইটুকু করতে পারি, আমি ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পারবো বাংলাদেশের মানুষের জন্য। আমি মনে করি যে এটাই একটা হেল্প, এটাই একটা সাহায্য। যাই হোক, সেটা করে দেবো। এই নিয়ে অনেকে গালিগালাজ করেন, অনেক মন্তব্য করেন, এত কুরুচিপূর্ণ মন্তব্য করেন বা সেটা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। একজন একটা মন্তব্য করছে, মনে হয় না আমার ছেলের বয়স, আমার বাচ্চার ছেলের বয়স হচ্ছে ছোটো বয়স আর কি। যাই হোক, সে এরকম একটা গালি দিয়া কমেন্টস করছে, শুনে খুবই খারাপ লাগছে। আমি শুধু একটাই কথা বলছি যে ব্যবহারের বংশের পরিচয়। যাই হোক, বলছে কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়, আপনি একজনকে সম্মান দিবেন তাহলে আপনি সম্মান ফেরত পাবেন। বা যাই হোক, যেই কথাটা নিয়ে কাজ করতেছি, কারণ মালয়েশিয়া তো কলিং ভিসা 31শে ডিসেম্বর হইল লাস্ট ডেট, কাট অফ ডেট। তো গতকালকে পেপার খুলে এবং মালয়েশিয়ার নিউজ পোর্টালে গিয়ে একটা খবর পেলাম যে মালয়েশিয়া আজ থেকে বন্ধ হচ্ছে সার্ভিস সেক্টরে কর্মী নিয়োগের আবেদন। মানে মালয়েশিয়ার সেবামূলক সেক্টরে, সার্ভিস সেক্টরটা কি, মানে এখনও কিছু খোলা আছে। 26 তারিখে 30,000 ওদের টার্গেট ছিল, মানে 30,000 কর্মী ওরা সার্ভিস সেক্টরে এই বছর নিবে। সেই কোটাটা পূরণ হয়ে গেছে, সেই জন্য ওরা 31 তারিখের আগে 26 তারিখে ওরা এটার কাট অফ করে দিছে। আচ্ছা, গেল। আর 31শে ডিসেম্বর এখনও ওপেন আছে নির্মাণ খাতে, প্লান্টেশন খাতে, অন্যান্য খাতে আছে। সেই বিস্তারিত বিষয় নিয়ে আজকে বিস্তারিত একটু ভিডিওটা করব, এক্সপ্লেন করব। কারণ অনেকে বলে যে ভাই আপনি এত কথা বলেন ভাই, কারণ একটা জিনিস আছে ভাই, যদি এক্সপ্লেন করি, কারণ আমরা টিচাররা, আমরা শোনেন ভাই একটা কথা বলি, স্কুলে যায় কেন, শিক্ষকের কাছে যায় কেন, বাড়িতে বসে বই পড়লেই তো পারতো। তাহলে শিক্ষক আর ছাত্রের ভিতরে ডিফারেন্সটা কী হলো? আমি যদি কারণ সবার তো একরকম না, সবাই তো পড়লেই তো বুঝে না। অনেক ছাত্র আছে একবার বই পড়লেই সব কিছু বোঝা যায়, আবার অনেকের আছে বিশদ এক্সপ্লেন করতে। তারপরে কারণ ভিডিওটা তো করি শুধু একজনের জন্য না, সবার জন্য করি। যারা কম বুঝে তাদের জন্য, যারা বেশি বুঝে তাদের জন্য করি। যারা বেশি বুঝেন তারা এক কথায় বুঝে নিয়ে ভিডিও স্কিপ করলেই পারেন ভাই, এটা নিয়ে তো এর খারাপ মন্তব্য, কুরুচিপূর্ণ মন্তব্য করার তো কোনো দরকার নাই। আর যারা বুঝেন না তাদের জন্য এক্সপ্লেন করতে হয়। যাই হোক ভাই, আমি আমার কাজ করে দেবো, আপনারা যত গালিগালাজ করেন আই ডোন্ট কেয়ার ভাই। আমার চামড়া এখন গডারের চামড়া ভাই, আমি ওতে কিছু আসে যায় না ভাই। করেন আপনারা গালিগালাজ করেন, আমি আমার কাজ করে দেবো মরার আগের দিন পর্যন্ত। যাই হোক, যেই জিনিসটা আমি বলতে চাচ্ছি, আজকের নিউজ পোর্টালে যেগুলো, আজকে হলো 26 তারিখ, মানে গতকালকে গেছে, মানে আজকে আমেরিকায় 26 তারিখ, বাংলাদেশ হয়তো সকালবেলা হলো যেই ভিডিওটা দেখবেন তখন হয়তো 27 তারিখ। 27 তারিখে হলো মালয়েশিয়ার, আমি নিউজটা পড়ি,
মালয়েশিয়ার সেবা সার্ভিস খাতে বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন আজ 26শে ডিসেম্বর থেকে বন্ধ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেডিএন জানিয়েছে, দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় কেপিডিএনের অধীন সেবা খাতের জন্য 2025 সালে নির্ধারিত, মানে সেবা খাতের জন্য একটা কনস্ট্রাকশন খাত আছে, একটা সেবা খাত আছে। তা সেবা খাত বলতে সেই জিনিসটা আমি আজকে বোঝানোর চেষ্টা করব, পার্ট বাই পার্ট করার চেষ্টা করব। ভিডিওটা একটু লম্বা হবে, ভাই প্লিজ একটু ধৈর্য করে শুনেন, তাহলে হয়তো সবাই বুঝতে পারবে। আচ্ছা, 30,000 কর্মী নেবে, প্রায় সেই কোটাটা পূর্ণ হওয়ায় আবেদন প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। মানে 26 তারিখের পরেতে ওরা আর কোনো আবেদন অ্যাকসেপ্ট করবে না, মানে রেজিস্ট্রেশন করবেন না। দেশটির জাতীয় সংবাদ সংস্থা বার্নামা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, অনুমোদিত কোটায় সীমার মধ্যে শৃঙ্খল ও কার্যকরভাবে আবেদন প্রক্রিয়াকরণ নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে অতিরিক্ত আবেদন জমা পড়ে প্রশাসনিক জটিলতা সৃষ্টি হওয়ার সংখ্যা এড়ানো সম্ভব হবে বলে মনে করে। মানে 30,000 লোক নিবে, দেখা গেলো 40,000 নিয়ে দুয়ে দিল, তারপরে লাস্টে তো মনে করেন কিছু স্কুটিংয়ে বাদ পড়ে দেবো, মানে ভিসা হইলো না, কিংবা ভিসা হইলো তাদের কোটা পূরণ হয়ে গেলো, তারা যাইতে পারলো না। এইসব যাতে উটকো ঝামেলা যাতে না হয়, তার জন্য 30,000 নেওয়ার দরকার। ওরা 30,000-এর পূর্ণ হয়ে গেছে, কাটা শেষ হয়ে গেছে, বাস ওরা বন্ধ করে দিচ্ছে যে না আর লাগবে না। তবে সেবা খাত সার্ভিস ছাড়া অনুমোদিত খাত উপখাত বিদেশি কর্মী নিয়োগের আবেদন আগের মতোই খোলা থাকবে। বিদ্যমান শর্ত ও বিধিমালা অনুসারে সাপেক্ষে এসব খাতে আবেদন 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কেডিএন। সংশ্লিষ্ট খাতে বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী নিয়োগকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হইল। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে মালয় মেইল, দ্য স্টার, দ্য সান সহ বিভিন্ন পত্রিকায়ও আরও জানিয়েছে, বিদেশি কর্মী নিয়োগের ব্যবস্থাপনায় সরকারের সাম্প্রতিক সময় কঠোর অবস্থানে নিয়েছেন। মানে বিদেশি শ্রমিক নিয়োগের জন্য এবার সরকার এবং সিরিয়াস মানে কঠোর হয়েছে, মানে কোনো আগের মতো যাতে গাপলা 2 নম্বরে এরকম কিছু না হয়। কারণ লোকজন দেখা গেলো যে আইসে বাংলাদেশ থেকে কিংবা অন্যান্য দেশেতে ভিসা নিয়ে আইসে, আসার পর দেখবো এই জায়গায় কোনো কাজই নাই, যার কারণে এইবার এটার কঠোরভাবে ওরা নিয়ন্ত্রণ করতেছে, যাতে কেউই ক্ষতিগ্রস্ত না হয়, যাতে এমপ্লয়ার ক্ষতিগ্রস্ত না হয় এবং যারা এমপ্লয়ি, যারা যাবে কর্মীরাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, মালয়েশিয়ার সেবা খাতে বিদেশি শ্রমিক নিয়োগ বলতে সাধারণত কেপিডিএন। এখন সেবা খাতগুলি কি, এই ব্যাপারটা একটু এক্সপ্লেন করি আমি। মালয়েশিয়ার সেবা খাতে সার্ভিস খাতে বিদেশি শ্রমিক নিয়োগ বলতে সাধারণত কেপিডিএন, দেশীয় বাণিজ্য ও জীবনযাত্রা ব্যয় মন্ত্রণালয় অধীন যেসব সার্ভিস ভিত্তিক কাজ রয়েছে, এর মধ্যে প্রধান খাত হইল মালয়েশিয়ার সেবা খাতের অন্তর্ভুক্তি বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রসমূহ। সেবা খাত বলতে বুঝাইছে খুচরা এবং পাইকারি বাণিজ্য, মানে খুচরা এবং পাইকারি বিক্রি হয় লোকজনের, মানে এটা লোকে এক ধরনের সার্ভিস খায়। মনে করেন দোকানের একজন সেলসম্যান, এটা তো একটা সার্ভিস দিতেছেন। এটা হইতে পারে সুপার মার্কেটও হইতে পারে, মিনি মার্কেটও হইতে পারে, শপিং মলেও হইতে পারে। তারপরে দোকান বা কোনো গুদামে হইতে পারে, কোনো দোকানে কাজ, কোনো গুদামে কাজ। গুদাম মানে হলো ওয়্যার হাউস বলতে যেটা বোঝায়। শপিং মল তো বুঝেনি, বড় শপিং মল আছে। রেস্টুরেন্ট বা খাদ্য সেবা, যেসব রেস্টুরেন্টগুলি আছে, রেস্টুরেন্টে মনে করেন যে আছে যে ওয়েটারে কাজ করে, যে ফুড সার্ভ করতেছে, তারপরে যে ফুড বানাইতেছে, এটা তো এক ধরনের সেবা। আচ্ছা, সেই রেস্টুরেন্ট হইতে পারে, ফুড কোর্ট হইতে পারে, ক্যাফে হইতে পারে, ফাস্ট ফুড আউটলেট হতে পারে, এটা ম্যাকডোনাল্ডস, বার্গার কিং, KFC, হোয়াটএভার। তারপরে ক্যাফে, যে কোনো ফুড কোর্ট, ওই যে বড় বড় শপিং মলে ফুড কোর্ট আছে, ফুড কোর্টে করতেছেন, ওইটাও সেবামূলক কাজ। আর রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যারা ওয়েটারের কাজ করে, যারা ওই মনে করে তেতারে মিনুম, তারপরে পরোটা বানায়, এরাও এই ধরনের সেবা করে। পরিচ্ছন্নতা কাজ, অফিস ক্লিনিং, পরিচ্ছন্নতা ক্লিনিং সার্ভিস, অফিস ক্লিনিং, শপিং মল ও বাণিজ্য ভবন পরিষ্কার, হাসপাতাল ক্লিনিং, পাবলিক এরিয়া পরিষ্কার, লন্ড্রি ও ড্রাই ক্লিনিং, বাণিজ্যিক লন্ড্রি, হোটেল লন্ড্রি সার্ভিস। তারপর আছে এটা হলো গিয়া মনে করেন কেউ হাসপাতালে, শপিং মলে ক্লিনিং করে, যেমন মোছায়, যে এয়ারপোর্টে বহুত ক্লিনার আছে, যেমন ক্লিনাররা মুছ আছে, কিংবা রেস্টরুমে, বাথরুমের সামনে যে বাথরুম পরিষ্কার করে, বাথরুমের কাজ ক্লিনিং করে, সেই সেবা খাত। তারপরে ফ্লোর ক্লিন করতেছে, ওইটা আছে। এটা হাসপাতাল হইতে পারে, এয়ারপোর্ট হইতে পারে, শপিং মলও হইতে পারে, কিংবা পাবলিক এরিয়া, যে কোনো রাস্তাঘাটও পরিষ্কারেরও কাজের জন্য লোক নিতে পারে। তারপরে আছে লন্ড্রি, ড্রাই ক্লিনিক, লন্ড্রি সার্ভিস আছে, এইটাও একটা সেবামূলক কাজ। তারপরে লন্ড্রি
বাণিজ্যিক লন্ড্রি হইতে পারে, কমার্শিয়াল লন্ড্রি হইতে পারে, বড় বড় হোটেল মোটেলের যে বড় বড় ইগুলি করে সেই লন্ড্রি হইতে পারে, হোটেলের লন্ড্রি সার্ভিস, যে হোটেলে যে কাপড় চোপড় লন্ড্রি করে নিয়ে আসে, মেশিনে ধুয়ে শুকাই নিয়ে আসে, এই সার্ভিস হইতে পারে। লজিস্টিক এবং ডেলিভারি সহায়তামূলক কাজ, মানে লজিস্টিক সহায়তা মানে কেউ যে ট্রান্সপোর্টেশনের কাজ, মনে আছে এক জায়গাতে অর্ডার করলো, সেই অর্ডারটা নিয়ে আরেক জায়গায় দিয়ে আসলো, সেটা লজিস্টিক এবং ডেলিভারি। এবং সেটা কেউ অর্ডার করলো যে আমার এই জিনিসটা আমার দোকানেতে নিয়ে দিয়ে যেতে হবে, মনে করেন কেউ ফার্নিচার কিনলো, ফার্নিচারটা নিয়ে পৌঁছে দিত, এইসব কাজে। পার্কিং ও বিল্ডিং ম্যানেজমেন্টের সহায়তা, মনে করেন কোনো পার্কিং লটের কাজ, বিল্ডিং ম্যানেজমেন্টের কাজ আছে। এগুলো ছিল সেবামূলক কাজ। এই খাতে 30,000 লোক নেওয়ার কথা ছিল, সেই 30,000-এর কোটা পূরণ হয়ে গেছে, যার কারণে এটা 26 তারিখে বন্ধ করে দিচ্ছে। 31 তারিখে বন্ধ হওয়ার কথা ছিল, সেটা এখন 26 তারিখে বন্ধ করে দিচ্ছে। মানে 26 তারিখের পরে 26 তারিখ রাত 11:59 এটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এখন বাকি আছে 4টা খাতে বাকি আছে, মানে কনস্ট্রাকশন খাতে আছে, প্লান্টেশন আছে, কৃষি মানে ফার্মিংয়ে আছে, এবং ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে যে লোকজন যাবে, বিভিন্ন ফুড প্রসেসিং, মনে করেন ওই কম্পিউটার প্রসেসিং, তারপরে যে ক্যামেরা, মানে লাইক এনি কাইন্ডস অফ ফ্যাক্টরি জব আছে, কৃষি, প্লান্টেশন, নির্মাণ, এই 4টা কাজের কাজ এখনও 31 তারিখ মতো খোলা আছে। আর আমার মনে হয় না এবার বাংলাদেশ, কারণ আমি আবারও বলি, আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যে কি, মনে করেন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ওই যে সিন্ডিকেটের জন্য যে পারে না, তাই বলে কি মালয়েশিয়া বসে থাকবো? আমি বারে বারে একটা কথা বলতেছি যে সময় এবং নদীর স্রোত কারোর জন্য বসে থাকে না, এটা তার গতিতে সে চলেই যায়। মালয়েশিয়া গিয়ে কাজ করবো, ইন্দোনেশিয়া আছে, ভিয়েতনাম আছে, লাওস আছে, কম্বোডিয়া আছে, থাইল্যান্ড আছে, এইসব দেশে তো লোক দেবে, ফিলিপিন আছে, এইসব দেশে তো লোক দেবে, লোকের কী অভাব আছে? এখন যাই হোক, বাংলাদেশেই পণ্ডিত গোলেগা, মানে উচ্চ পর্যায়ে পণ্ডিত গোলেগা, মনে করেন এই বাজারটা এইবার হারাইলো আর কি। মনে করেন অ্যাটলিস্ট তো 10,000 লোক তো বাংলাদেশে যাইতে পারতো, সেটা হইলো না আর কি। যাই হোক, বাংলাদেশটা এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করছি ভাই, দেশটা নিয়ে ভাই আমরা বিদেশে থেকে গর্ব করলে কী হবে, দেশের মানুষ এটার মানে কেমনে কাঠটা লুটপাট করে রাখবে সেই সব চিন্তা ভাবনা। এমন একটা দেশে থাকে যে দেশে কেউ কেউর সাথে বাটপারি চিটারি করতে পারলে সে মনে করে নিজের মহারাজা মনে করে, কিন্তু এটা বেলা শেষে মনে করে না যে ভাই আমার সব কিছুতে জবাবদিহি করতে হবে। যাই হোক, এই জন্য আজকের ভিডিওটি করা, যে 26 তারিখে 31 তারিখ পর্যন্ত এখনও কিছুই হয়নি। আবারও বলি, সেই 31 তারিখের ডেডলাইন আছে, যদিও 28 তারিখে হাইকোর্ট পর্যন্ত, মানে কেমন একটা দেশে আমরা জন্ম নিছি, মানে মালয়েশিয়া লোক নিব, বিদেশে লোক নিব, সেটাও হাইকোর্টের রায় লাগে। হাইকোর্টের রায় স্যার আমরা পারি না, মানে সিন্ডিকেটটা ভাঙতে পারি না। আমরা কেমন জিম্মি ভাই, কয়েকটা লোকের কাছে, কয়েকটা এজেন্টের কাছে আমরা চিনি, কেন এটা সবাই করে তো সরকারিভাবে, কিংবা সরকার তো ইচ্ছা করলে তো পারতো যে সরকার নিজেই একটা কোনো রিক্রুটিং এজেন্সি লাইসেন্স করে সরকার তো দায়ভার নিলে পারতো। কোনো একটা দেশের গভর্নমেন্ট যদি কোনো কিছু দায়ভার রেসপন্সিবল নেয়, যদি নেয় যে আমি শিখেছি এটা সমস্ত দায়ভার আমার, তা কি পারতো না? পারতো। বুয়োসেল একাই তো পারতো, বুয়োসেল যদি চেষ্টা করতো কি পারতো না? বুয়োসেলের তো সেই সক্ষমতা আছে, মনে করেন কোনো এজেন্টের নাই, কিন্তু বুয়োসেলের তো আছে। কিন্তু বুয়োসেলে করবো কেমনি? বুয়োসেলের কর্মকর্তা চিন্তা ভাবনা করে অন্য কোনো এজেন্টের কাছে দিলে তারা কমিশন পাইব, কমিশন বাণিজ্য, কমিশনটা পাবে না, যার কারণে তো মনে করেন অজ্ঞ এত গরজ নাই। কিন্তু আলটিমেটলি লসটা কাটলেও লস হইলো, বাঙালির লস হলো, আমাদের দেশি ভাইদের লস হলো। যাই হোক, আরেকটা কথা বলি, অনেকে যে পণ্ডিতি করেন ভাই আমার সাথে কন যে ভাই রেজিস্ট্রেশন কি, রেজিস্ট্রেশনটাই আজকে ভালো করে এক্সপ্লেন করার চেষ্টা করব। শুনে এবার বলি কীভাবে রেজিস্ট্রেশন, মালয়েশিয়ার রেজিস্ট্রেশনটা কীভাবে। মনে করেন নিয়োগকর্তা, প্রথমে যে একটা নিয়োগকর্তা, যে লোক নিবে, নিয়োগকর্তা বলতে কি যে লোক নিবে, কোম্পানি নিবে, কোনো এজেন্ট না, যে কোম্পানি লোক নিবে, সেই কোম্পানি কোটা অনুমোদিত, কোটা মালয়েশিয়ার KPDNA ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করবে যে এই ব্যাপার আমার এতগুলি, আমার এই কোম্পানির এই হলো আমার কাগজপত্র, আমার এতগুলি লোক লাগবে। ধাপটা আমি আস্তে আস্তে একটা 1 by 1 বলি। প্রথমে হবে কি, নিয়োগকর্তার কোটা অনুমোদন। মালয়েশিয়ায় নিয়োগকর্তা প্রথমে KPDN ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেবা বা নির্মাণ খাতে বিদেশি শ্রমিক নিয়োগের কোটা অনুমোদন নেয়। তারা ওই গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় KPDN এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি নিবে যে আমার এই কোম্পানি, এই রেজিস্ট্রেশন, এই কোম্পানির অনুযায়ী আমরা লোক আনতে চাই।
কোটা অনুমোদন, তারা একটা অনুমোদন দিবে যে তুমি কতজন, 20 জন, 50 জন, 100 জন, 500 জন লোক নিতে পারবা, তোমার এত লোকের দরকার, ঠিক আছে তুমি এত লোক আনো। গভর্নমেন্টে অর্ডার দিয়ে দিল। অর্ডার দেওয়ার পরে তারপরে কর্মীর নাম মনোনয়ন করতে হবে, এবং যেই কর্মীটা নিবে, মনে করেন বাংলাদেশ থেকে নিলে কর্মীর নাম লাগবে, নামের সাথে তো পাসপোর্টও লাগবে, বা কোটা পাওয়ার নিয়োগকর্তা, মানে কোটা পাওয়ার পরে বাংলাদেশ থেকে শ্রমিকের নাম লাগবে, বাংলাদেশ থেকে কর্মীর নাম নেবে, নাম এবং পাসপোর্টের তথ্য জমা দিতে হবে, এবং তাদের বয়স 18 থেকে 45 বছরের ভিতর হইতে হবে। তারপরে হবে মালয়েশিয়াতে ভিডিআর অনুমোদন, নিয়োগকর্তা মালয়েশিয়া হাই কমিশন ইমিগ্রেশনে আবেদন করবে, এগুলো প্রসেসিং করার পরে কেপিডিএন ও কেডিএনএ এগুলো প্রসেসিং শেষ করার পরে মালয়েশিয়ায় যে ইমিগ্রেশন আছে, ইমিগ্রেশনে সেই সমস্ত কাগজপত্র সাবমিট করবে। সাবমিট করলে নিয়োগকর্তা অনুমোদন পেলে ভিসা উইথ রেফারেন্স, মানে ভিডিআর ভিসা উইথ রেফারেন্সটা মালয়েশিয়ান ইমিগ্রেশনে, সেটা কুয়ালালামপুর হবে। মালয়েশিয়ায় রেফারেন্স পাওয়ার পরে সেই কাগজটা বাংলাদেশে পাঠাইলে তারপরে হবে মেডিকেল হওয়ার পরেই তারপর হবে ভিসার জন্য অ্যাপ্লাই করবে। ভিসা কমপ্লিট হওয়ার পরে বিএমইটির ক্লিয়ারেন্স লাগবে, বিএমইটির রেজিস্ট্রেশন করতে হবে, বিএমইটিতে সে পরীক্ষা দিতে হবে, যাও কি একটা পরীক্ষা আছে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পরে বিএমইটি লাইসেন্স অ্যাপ্রুভাল পাওয়ার পরে স্মার্ট কার্ড দেওয়ার পরে তারপরে সে হলো বিমানের টিকিট কেটে হলো বিদেশে যাবে। এই হলো প্রসেসিং। সেই জন্য আমি বলি, যারা বলেন যে ভাই রেজিস্ট্রেশন কি, রেজিস্ট্রেশনটা কী হলো, ওই যে কয়টা যেই কোম্পানির অধীনে লোক যাবে তারা যে লোক নিয়োগ করবে, সেই নিয়োগকর্তার অনুমোদন, নিয়োগকর্তা কয়জন লোক নিয়োগ করতে পারবে তার অনুমোদন পাওয়ার পরে সে বাংলাদেশ থেকে যদি লোক আনে, সেই বাংলাদেশি লোকের নাম, পাসপোর্ট নাম্বার, সমস্ত পাসপোর্টের ইনফরমেশন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে হইলেই রেজিস্ট্রেশন করার পরে ওই জায়গাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কেপিডিএনএতে অনুমোদন পাওয়ার পরে মালয়েশিয়ান হাই ইমিগ্রেশনে এটা জমা দেবে, সাবমিট জমা দিবে নির্ধারিত ফি সহ জমা দেওয়ার পরে মালয়েশিয়ান ইমিগ্রেশন এটা যদি অ্যাপ্রুভ করার পরে সেটা যাবে বাংলাদেশে, বাংলাদেশে সে এজেন্ট হোক যেই হোক, সে তখন মেডিকেল করে সব কিছু সাবমিট করে সব কিছু কমপ্লিট করে মালয়েশিয়ান হাই কমিশনে বাংলাদেশে জমা দিলে পরে ভিসা ইস্যু হবে। ভিসা ইস্যুর পরে বিএমইটি তারপরে যাওয়া। এই জন্যই বলি ভাই, ওই রেজিস্ট্রেশন 31শে ডিসেম্বরের ভিতরেই করতে হবে ভাই। আর যারা আরও জানতে চান তারা ওই এখন ভাই একদম ইজি জিনিস, চ্যাটজিপিটি গিয়ে জানতে পারবেন। আর গালিগালাজ ভাই যা করার করেন, কোনো সমস্যা নেই ভাই, সব মাথা পাইতে নিব। তাও আপনারা ভালো থাকেন, আপনারা যদি খুশি থাকেন ভাই, আমি নিজের খুশি মনে করি, ঠিক আছে। আর আমি বারে বলি ভাই, আমারে ফোন করে মেসেজ করে কোনো লাভ নেই ভাই, আমাদের মেসেজ করেন, মানে যদি মনে করেন যে আমার দিয়ে আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে আপনারা মেসেজ করে আমার কাছে কৃতজ্ঞতা থ্যাংক ইউ জানান, আমি এতেই খুব খুশি ভাই। আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো উপকার হয় ভাই, আমি সবচেয়ে নিজের খুশি মনে করবো। তবে ভাই এইবার আমার কাছে সবচেয়ে দুঃখ এবং কষ্টের ব্যাপার, এইবার মনে হয় বাংলাদেশ আর পারবে না যদি 31শে ডিসেম্বর, যে আমার মনে হয় না, যেহেতু সেবা খাতে 30,000 লোকের অলরেডি হয়ে গেছে, নির্মাণ খাতে এইসব খাতে মনে হয় যাবে না। আর তারপরও বলা যায় না, মালয়েশিয়া তো তার মাইন্ড চেঞ্জ করতে পারে। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।